চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রশিল্পী জান্নাত কেয়া। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি। আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে রিসেন্টলি আপনার একটা এক্সিবিশন শেষ হলো জানুয়ারিতে। সো এক্সিবিশনটা কেমন হয়েছে এবং এটা আপনার সোলো এক্সিবিশন, সো পুরো জার্নিটা কেমন ছিল, কেমন সময় লেগেছে এবং পুরো এক্সিবিশনে আপনার অনুভূতি কেমন ছিল, পুরোটা কেমনভাবে সম্পন্ন হয়েছে? রিসেন্টলি আমার একটা এক্সিবিশন শেষ হয়েছে, এটা আমার সেকেন্ড সোলো এক্সিবিশন, ওয়েব 2 ঢেউ 2। এখানে আমার প্রায় 36টি কাজ আমি শো করেছি। প্রথমে আমার ফার্স্ট সোলো এক্সিবিশন হয়েছিল 2017 সালে। তো তখন চিন্তা ভাবনা ছিল যে হয়তো বা কিছুদিন অন্তর অন্তর আমি 2-3 বছর পরে আবার সলোতে ব্যাক করব। এর মাঝখানে আমি অনেক গ্রুপ এক্সিবিশন কিংবা ইন্টারন্যাশনাল এক্সিবিশন, ন্যাশনাল এক্সিবিশন অনেকগুলোতে অ্যাটেন্ড করেছি, কিন্তু সলো করা হয়ে উঠছিল না। আমি জব করি, আমি বাচ্চার মা, সব মিলে হয়ে ওঠেনি। কিন্তু সাহস করে আবার মনে হলো যে না, স্টার্ট করি। তো করলাম, এবং শুধু এক্সিবিশন স্টার্ট করার বিষয়টাতে না, মানে আমি দর্শকের এত সাড়া পেয়েছি এবং মানে আমি খুবই আনন্দিত ছিলাম। একদম সিনিয়র, জুনিয়র এবং সব লেভেলের মানুষ মানে আমার এক্সিবিশন দেখতে এসেছে। আমার এক্সিবিশন এমন হয়েছে যে আমি সম্পূর্ণ যতটুকু ক্যাটালগ করেছিলাম সেটা আমার 3 ডেজে শেষ হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে 7 ডেজ পর্যন্ত যাবে, এমন হয়েছে যে সবাইকে ক্যাটালগ দেওয়া হয়নি। দর্শক এসেছে, ফুল ফ্যামিলি নিয়ে এসেছে, একটা দিয়েছি, কিংবা অনেককেই হয়তো বা মিস গিয়েছে। আমি ভালো দর্শকের সাড়া পেয়েছি এবং আমি এটা নিয়ে অনেক হ্যাপি ছিলাম যে অনেক দর্শক এসেছে, অনেক শিল্পী এসেছে, অনেক সিনিয়র আর্টিস্টরা এসেছেন, এসে দেখেছেন কাজের সমালোচনা, আলোচনা, একটু ইমপ্রুভমেন্টের জায়গা এবং খুব প্রশংসা, উৎসাহ মাশাআল্লাহ ভালোই পেয়েছি। বা খুব ভালো। মেইন থিমটা আসলে কি ছিল? মেইন থিমটা ছিল নেত্রকোনা। আমি আমার জন্মস্থান নেত্রকোনায়, হাওড় এলাকায়। আমি ওখানকারই মেয়ে, ওখানে আমার ইন্টার পর্যন্ত পড়াশোনা ওখানে। এরপর আমি যখন ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ভর্তি হই, তারপর আমি ঢাকায় আসি। এর আগ পর্যন্ত যে আমার বেড়ে ওঠাটা মানে একদম হাওড় এলাকায়, গ্রামীণ এরিয়ায়। মফস্বলের মেয়ে, কিন্তু আমাদের মফস্বল তো আপনি জানেন যে একদম গ্রামীণ পরিবেশ। তো ওই পরিবেশটা আমার অসম্ভব পছন্দ। আমি খুব নেচার লাভার, তুলে ধরার চেষ্টা করেছি। আমি একদম পুরোপুরি নেচার রেখেছি। ওয়েব 2টা একদম নেচারের, সরল মানুষের জীবনযাপনের আপস অ্যান্ড ডাউন ওয়েব, ওই সিরিজটুকুই রেখেছি। আচ্ছা, সো সোলো এক্সিবিশনে যেটা হয় পুরোটা নিজের পরিশ্রমই করতে হয়। গ্রুপ এক্সিবিশনগুলোতে তাও একটু অন্যের হেল্প পাওয়া যায়। সো এই সময়টা কেমন লেগেছে? আপনি লাস্ট করেছেন 2016 সালে। 16 সালে করার পর যে গ্যাপটা দিয়েছেন, সেই গ্যাপে আপনার কতটুকু সময় আপনি নিজেকে দিতে পেরেছেন এবং এই যে আপনি যে নেচারকে বারবার রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন, সেটা করতে আপনার কেমন সময় লেগেছে? কষ্ট হয়েছে কতটুকু? কষ্ট তো অনেক হবে, স্বাভাবিক। কজ হচ্ছে আমি জব করি, আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। সেটার পাশাপাশি আমার মানে জগতের সবটুকু জুড়ে হচ্ছে আমার ছেলে, আমার সম্পূর্ণ। ওকে সময় দেওয়ার পরে এমন হয় যে ওকে ঘুম পাড়িয়ে রাতের বেলা কিংবা সব কিছু পারফেক্টলি করে তারপরে ছবি আঁকার সময়টুকুতে যাওয়া একটু প্রেশার ছিল, কিন্তু আমার মনোবল ছিল যে না, আমাকে একটা কামব্যাক করতে হবে, আমাকে একটা এক্সিবিশন করতে হবে। আমি মনে শান্তি পাচ্ছিলাম না, এবং কিছু কিছু প্রকৃতির কিছু কিছু দৃশ্য মনের মধ্যে বারবার নক দিচ্ছিল যে আমাদেরকে তুমি ক্যানভাসে রঙিন করে তোলো, আমাদেরকে আঁকো। একটা ভেতর থেকে একটা তাড়া ছিল যে আমি কিছু কাজ করি। 2016 সালে যে সোলো এক্সিবিশন ছিল, 17 আপনার সোলো এক্সিবিশন ছিল, সেটা কি থিমের উপরে ছিল এবং সেটা কোথায় হয়েছে এবং সেটার কেমন সাড়া পেয়েছিলেন প্রথমবার? ওয়েব 2টা জয়নুল গ্যালারিতে হয়েছিল 2017 সালে। তখনও আমি মাস্টার্সের স্টুডেন্ট, তখন প্রায় শেষের দিকে। তখন আমি এত সাড়া পেয়েছি, যার জন্য সেই ওয়েবটাই রেখেছি। আমি মনে হয়েছে ওয়েব 2-3 এভাবে আমি আরও সামনে কিছু এক্সিবিশন করতে চাই। ওই এক্সিবিশনের যে সবাই যে আমাকে ইন্সপায়ার করেছে এবং সবার যে ভালোবাসাটা পেয়েছি, সেইটুকু থেকে সাহস করেই আবার ওয়েব 2টাতে আসা।
আচ্ছা, সো নেক্সট এক্সিবিশন নিয়ে কি পরিকল্পনা, যেহেতু মাত্র এটা শেষ হলো, স্বাভাবিকভাবে এটার আমেজটা এখনো আছে, সবার ভালোবাসা সবার আন্তরিকতা এখানেই থাকবে। সো নেক্সট যেটা করার চেষ্টা, এই যে সবার যে একটা আপনার উপর আলাদা ধরনের একটা আস্থা তৈরি হয়েছে, এবং যদি বলা যায় তাহলে আপনার উপর অনেক বেশি আকাঙ্ক্ষাও তাদের তৈরি হয়েছে, এবং আপনার কাছ থেকে আরও বেশি তারা চাইবেন, এটাই স্বাভাবিক বিষয়। সো সেইটা মাথায় রেখে এখন নেক্সট প্ল্যান কি রয়েছে? নেক্সট প্ল্যান, আমি এইবার তো আমার নেত্রকোনাকে রিপ্রেজেন্ট করলাম, আমার দেশ আমার কালচারাল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করেছি। আমার নেত্রকোনা থেকে সিনিয়র জুনিয়র কিংবা একদম গ্রামীণ পরিবেশের মানুষ সহ সবাই আমাকে নেক্সট প্ল্যান, আমি এইবার তো আমার নেত্রকোনাকে রিপ্রেজেন্ট করলাম, আমার দেশ আমার কালচারাল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করেছি। আমার নেত্রকোনা থেকে সিনিয়র জুনিয়র কিংবা একদম গ্রামীণ পরিবেশের মানুষ সহ সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমার সেইটুকু থেকে মনে হচ্ছে যে আমি আরও একবার কি দুইবার হয়তো বা আমার নেত্রকোনার নেচারটার উপরেই আরও এক দুইটা এক্সিবিশন করার ইচ্ছা আছে আমার। আর আমার কথা চলছে থার্ড এক্সিবিশন নিয়ে, তো ফাইনাল হলে হয়তো বা আমি রিভিল করবো যে কোথায় করতে যাচ্ছি। আচ্ছা, বেশ। সো অন্য প্রফেশনেও আপনি আছেন, আপনি শিল্পকলাতে আছেন। অন্য প্রফেশন বলতে আমি ইনস্ট্রাক্টর চারুকলা। আমি অনেক লাকি যে অনেকেই পড়াশোনা করে যে সাবজেক্টে, সেই সাবজেক্টের উপরে কিন্তু জবটা করতে পারে না। তো আমার চাকরিটাও এরকম খুব আনন্দদায়ক একটা জায়গায়, মানে শৈল্পিক একটা পরিবেশে, শিল্পকলা, এবং আমার সাবজেক্টটা হচ্ছে আমি ইনস্ট্রাক্টর চারুকলা। আচ্ছা, আপনারা জানতে চাই যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে চিত্রশিল্পের যে বর্তমান অবস্থা, সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে, বা শিল্পকর্মের অবস্থানটা এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি? আমি মফস্বলের মেয়ে। আমার বাবা মা মফস্বলের হওয়ার পরেও অনেক আধুনিক মেন্টালিটির পরিচয় পেয়েছি। আমাকে অ্যাজ এ আর্টিস্ট কিংবা আমি ছবি আঁকাটাকে বেছে নিব মেডিকেল কিংবা অন্য কিছু বাদ দিয়ে, সেটাতেও আমি অনেক সাপোর্ট পেয়েছি। এবং আমাদের আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকেই যাচ্ছি। চিত্রশিল্পের দিকে বাংলাদেশের এই জায়গাটা অসম্ভব চমৎকার, সিনিয়রদেরও হেল্প চমৎকার। এবং এখন যে বর্তমানে যারা ছবি আঁকছেন, আমি তো একটা প্রফেশনে আছি আলাদা, কিন্তু অনেকেই ছবি আঁকাটাকেও বাই প্রফেশন বেছে নিয়েছেন। হয়তো বা স্টার্টিংটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু যখন কাজ হয়ে যায় পরিশ্রমের মধ্য দিয়ে ওনারা একটা চমৎকার জায়গা তৈরি করে নিতে পারেন। যারা আসলে এটাকে বাই প্রফেশনালি নিতে চান, আপনি যেহেতু এই সেক্টরে আছেন অবশ্যই ভালোবাসা থেকে, বাট বাই প্রফেশনালি কি আসলে এই সেক্টরটা নেওয়া সম্ভব কিনা? সম্ভব, একটু পরিশ্রম করতে হবে এবং লাকও অনেক বড় একটা বিষয়, এবং ভালো কাজ বের হইতে হবে। এবং এই সেক্টরটাতে কিন্তু আরেকটা বিষয় আছে, ইনভেস্টমেন্টেরও বিষয় আছে, এবং এক্সপেন্সিভও অবশ্যই, কারণ আপনার একটা আর্টে কিন্তু অনেক খরচ হয়, সেটার পিছনে যেমন সময় লাগছে তেমন খরচটাও একটা ম্যাটার করে। সো এটা সবাই বেয়ার করতে পারে না এই সেক্টরে যদি যারা পড়াশোনা করতে চান। সো সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে, যারা এই সেক্টরটাকে ভালোবাসেন কিন্তু আসলে কোথা থেকে শুরু করবেন বা আদৌ করতে পারবেন কিনা, জীবনের ফিউচারটা কি হবে, দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের? যার স্বপ্ন শিল্পী হওয়া, তাকে আসলে টাকা কিংবা এটা এক্সপেন্সিভ এই জিনিসটাতে আটকে থাকে না। আমাদের SM সুলতান কিন্তু কালি দিয়ে, মানে একদম পাতার রস দিয়ে এভাবে ছবি এঁকেছেন। যার ড্রিম যে আমি ছবি আঁকবো, ব্যাপারটা এখানে আটকে থাকবে না। যে আর্টিস্ট হওয়ার তারা যার থাকবে, তার রাস্তা খোলা থাকবে। আচ্ছা, ইন্টারন্যাশনালি এটার অবস্থান এখন কেমন? বাংলাদেশ থেকে যে কাজগুলো আমরা তৈরি করছি, আপনারা যে কাজগুলো তৈরি করছেন, সেই কাজগুলো ইন্টারন্যাশনাল লেভেলে কতটুকু মূল্যায়িত হচ্ছে? অনেক মূল্যায়িত হচ্ছে। ইন্টারন্যাশনাল এক্সিবিশনে খুব সহজে, এখন তো ইন্টারনেট যুগ, খুব সহজেই দেশের বাইরে বিভিন্ন এক্সিবিশন কিংবা ওয়ার্কশপ কিংবা কোর্স বিভিন্ন কিছুতে অ্যাপ্লাই করতে পারা, মানে খুব সহজেই অ্যাপ্লাই করা যায়। এবং ওখান থেকে মেল আসার সাথে সাথে এমন আছে যে স্পন্সর করে তারা নিয়ে যাচ্ছে, আর্টিস্টরা ঘুরে আসছে, আমরাও ঘুরে আসছি, দেশের বাইরে এক্সিবিশন হচ্ছে, মানে পরিসরটা আরও বড় হয়ে গেছে। এবং ইন্টারন্যাশনালি বাইরে গেলে কি হয়, অনেক কান্ট্রি আর্টিস্টদের সাথে পরিচয় হয়, তাদের কাজ সম্পর্কে একটা ধারণা হয়, ভাবের একটা আদান প্রদান হয়, এবং নিজের কাজের ইমপ্রুভমেন্ট হয় অনেক চমৎকার। এবং আমি আমার কাজটা, আমার শিল্পবোধ, আমার যে চিন্তা চেতনাটা আমি সবার মধ্যে ছড়াই দিতে পারি, এই জিনিসটা অনেক চমৎকার হয়ে যায়। ইন্টারন্যাশনালি এটার অবস্থান এখন অনেক ভালো। আপনার যে চিত্রকর্মগুলো যে এক্সিবিশনে মাত্র হয়ে গেল, সেখান থেকে কিছু চিত্র আসলে আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই।
চমৎকার লেগেছে। সো চিত্রশিল্পীদের তো প্রত্যেকটা শিল্পীরই একটা আলাদা রকমের সিগনেচার স্টাইল থাকে এবং চিত্রের অঙ্কনের ক্ষেত্রেও একটা আলাদা ধরনের আমেজ থাকে, ধাঁচ থাকে। সেই জায়গা থেকে আপনি আপনার বিশেষত্বর জায়গা থেকে কেমন ডিফারেন্স রেখেছেন, বা যারা আসলে আপনাকে পছন্দ করে, আপনার কাজগুলো পছন্দ করে, আপনাকে আইডেন্টিফাই করতে পারে, তাদের জন্য কি সিগনেচার রয়েছে? আমি এই যে আমার ওয়েব টুতে আমার কিছু এক্সপেরিমেন্টাল কাজ রাখার চেষ্টা করেছি। আমি এর আগে ওয়াটার কালার কিংবা ওরিয়েন্টাল ধাঁচে কাজ করতাম, আমার বিভাগ যেটা, এখান থেকে আমি ওটা থেকে একটু নিয়ে একটু বের হয়ে এক্সপেরিমেন্টাল কিছু কাজ করেছি, যেটা আপনারা শো করলেন। এখানে অনেকগুলো গল্পের মধ্য দিয়ে আমি ছোট ছোট করে কাজগুলো করার চেষ্টা করেছি। আশা করছি আরও সুন্দর সামনে কাজের মাধ্যমে এমন একটা জায়গা তৈরি করতে চাই যেন সবাই এই কাজটা দেখে বলে যে হ্যাঁ, এটা জান্নাত কেয়ার কাজ। আমি সেই জায়গায় দৌড়াচ্ছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি শুধু নিজেকে প্রাউডলি যেন বলতে পারি যে হ্যাঁ, আমি একজন আর্টিস্ট। আমি ছোটোবেলা থেকেই, থাকে না মানুষের অনেক ধরনের ড্রিম থাকে, কিন্তু আমার শুধু একটাই ড্রিম ছিল একদম ছোট্টবেলা থেকে, যে আমি আর্টিস্ট হব, এবং আমি সেই পথেই যাইতে চাই এবং সেই পথেই যাচ্ছি। সবার দোয়া চাই যেন আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। জি, অবশ্যই। অনেক শুভকামনা রইল আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকেন। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।